চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। এই যে একটা গানের ছন্দ, এই চাঁদের গায়েই চাঁদ লাগে। আজকেও আমরা যে লীলাটায় অবতারণা করেছি, যে লীলার কাছে চলেছি, সেই লীলার নামই চাঁদের গায়ে চাঁদ লেগেছে। অর্থাৎ স্বামী শ্রীনীলকান্ত গোস্বামী প্রভুপাদের সঙ্গে স্বামী অসীমানন্দ ব্রহ্মচারীজির মিলন হয়েছে, বা গুরু ভাইয়ের উপরে যে কেমন টান থাকতে পারে। গুরু ভাই আমরা শুনতে পাই, জানতে পারি যে জগতে নিজের ভাইয়ের চেয়ে, আপন মায়ের পেটের ভাইয়ের চেয়ে গুরু ভাই অনেক আপন। গুরু ভাইকে দেখলে গুরুদেবের কথা মনে পড়ে যায়। গুরুদেব নিজের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো গুরুদেব, যাকে মন প্রাণ দেহ যৌবন সব কিছু সমর্পণ করতে হয় নির্দ্বিধায়, সেই মানুষটাই গুরুদেব। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি হলো গুরুদেব। তাই সেই গুরুদেবের কথা যে মানুষটাকে দেখলে মনে পড়ে, সেই গুরু ভাই। যাহারে দেখিলে হয় কৃষ্ণ স্মৃতি জ্ঞান, সেই সে জানিবে তারে বৈষ্ণব প্রধান। আজকে আমরা যেমন বৈষ্ণব খুঁজে বেড়াই, এই বৈষ্ণবী গুরু ভাই। যাই হোক, ঠাকুর এই ঘটনাটা আমরা পাব শ্রীনীলকান্ত লীলাবিথি গ্রন্থের 2য় খণ্ডের 83 নম্বর পৃষ্ঠায়, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। স্বামী অসীমানন্দ ব্রহ্মচারীর সঙ্গে শ্রীমৎ নীলকান্ত প্রভুজির অনেক টানাটানি ছিল। তারা যদি দুই জায়গায় থাকতেন, তবু যেন এক জায়গায় রয়েছেন এমনই মনে হতো। যেমন প্রভুপাদ শ্রী নীলকান্ত গোস্বামী এক সময় বলেছিলেন, শুনেছিলাম যে মশাই, স্বামী স্ত্রীর মধ্যে এমনই একটা সাধনা রয়েছে, স্বামী স্ত্রীর যদি তারা 6 মাসের পথেও থাকেন, তবু তারা রাত্রে এক বিছানায় শয়ন করতে পারেন, এমন একটা শক্তি তাদের মধ্যে হয়। ঠিক আজকে স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী এবং নীলকান্ত গোস্বামী দুজনের মধ্যে তেমনই একটা প্রেম ধারা, প্রেম প্রবাহ প্রবাহিত হতো। দুজন দুইজনকে মনের একটা গোপন কন্দরে স্থান দিতেন। আজকে পাখাঞ্জল আশ্রমে দুজন রয়েছেন, দুজনে ভাবছেন যে আজকে একটু বেড়াতে যেতে হবে। কোথায়? 119 নম্বর গ্রামে হরিপদ বেলাকির গৃহে। ঠাকুরের একজন প্রিয় ভক্ত হরিপদ বেলাকি, সেই গৃহে যাবে। তখনকার দিনে পারুলকর জনে চলার তেমন সাধন ছিল না, অভাবের দিন। তারা পায়ে হেঁটেই বেশিরভাগ ঘুরে বেড়াতেন। এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতেন, অন্য গ্রাম থেকে আরেক গ্রামে যেতেন, এমনি করে পায়ে হেঁটেই সাধারণত চলতে হতো। আর অভাবও তেমনি, খালি অভাব সব জায়গায়। মানুষের যে 1 সাজের চাল বাড়ন্ত আছে এমন, মানে বাড়তি আছে এমন ধরনের জায়গা খুব কম ছিল। তারপরে এই সকল মহামানব যেখানে যেতেন, অভাবের তাড়নায় মানুষ ক্লিষ্ট হয়ে থাকতো, তো তাই এনারা গেলে পরে মনে যেন একটা বল পেত। মানে মৃত গাছে, মৃত প্রায় গাছ, যে গাছটা মরে যাচ্ছে, তাকে যদি জল দেওয়া হয়, সেই গাছটা একটুখানির জন্য জীবন পায়। ঠিক এই মহামানবগণ যখন গ্রামে গ্রামে হেঁটে বেড়াতেন, তখন ওই মৃত প্রায় মানুষগুলো, মানে মরার মতো হয়ে আছে যে মানুষগুলো, মনটা মরে গেছে তাদের, ঠিক সেই মরা মনে যেন এরা জল সিঞ্চন করতেন, আশীর্বাদ দিতেন। সেই আশীর্বাদ পেয়ে তারা তাজা হয়ে সংসারের অভাব অভিযোগ
সব কিছু যেন দূর করতে পারতেন। হরিপদ দাদা গৃহে নেই, তার স্ত্রী তখন গৃহে আছেন। আগে একটা কথা ছিল, মনীন্দ্র বর বলে একজন ব্যক্তি, তিনি স্বামীজিদের গুরু ভাই, তিনি মালা নেবেন। এবার মালা নেবেন, মালাটা কোথায় বসে দেওয়া হবে? আগের থেকে পূর্ব পরিকল্পিত। মালাটা কোথায় বসে দেবেন? হরিপদ বেলাকির বাড়িতে বসে দেবেন। তিনি ওই দূরগ্রাম থেকে সাইকেলে চলে এসেছেন মালা নিতে। এ কথাটা পূর্বদিনই বলে দিয়েছিলেন স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী হরিপদ বেলাকির স্ত্রীকে, দেখ, আমার গুরু ভাই মনীন্দ্র বর আসবে কালকে তোদের বাড়িতে, তাকে মালা দিতে হবে। এই কথা ঠাকুর জানালেন। এইবার এই ভক্তিমতী মহিলা কি করেছেন, তখন তো রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রে রুটি তৈরি করেছে। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেলে নিজে না খেয়ে দুখানা রুটি রেখে দিয়েছে, কালকে কাকু আসবেন, কাকুকে কিছু দিতে হবে। হঠাৎ তো আর তৈরি করে দেওয়া যাবে না, ঘরে তেমন কিছু নেই। তাই তিনি ভাবলেন, এই দুইখানা রুটি যদি থাকে, তাকে তো অন্তত এই রুটি দুখানা দিতে পারবো। সে আমার বাড়িতে আসবে, এসে খালি মুখে ফিরে যাবে, এটা কি সম্ভব? যাই হোক, ভক্তিমতী মহিলা সে যেটুক বুঝেছেন করেছেন। এইবার মনীন্দ্র বর তিনি এলেন, এসে মালা নিয়ে স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী তাকে মালা দিলেন, জপের মালা। সেই মালা নিয়ে তিনি চলেও গিয়েছেন, বাজারে যাবেন। এইবার তাকে তো শুধু মুখে ফেরানো যায় না। স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী একখানা আখ ভাঙলেন। এই হরিপদ বেলাকির বাড়িতে আখ ছিল, একখানা আখ ভেঙে দিয়েছে যে তুই এই আখটা খেতে খেতে চলে যাবি বাড়িতে। তিনি নিলেন। আর নীলকান্ত প্রভুপাদ তিনি আর কি করবেন, চারিদিক তাকিয়ে কিছু না পেয়ে পকেটে 4 আনা পয়সা ছিল, সেই 4 আনা পয়সা মনীন্দ্র বরকে দিয়ে বলল, ভাইটি, রাস্তা দিয়ে কোথাও একটু পাউরুটি কিনে খাস। আজকে এই লীলা দেখে কি মনে হয়, ছোটবেলায় বাচ্চা যখন ছোট থাকে, বাবা মা শিশুদেরকে পয়সা দেয়, 4 আনা নে ছোলা ভাজা কিনে খাস, কিংবা অন্য কিছু খাস। ছোট ভাইকে বড় দাদা পয়সা দেয়, কিছু কিনে খাস। আজকে এই 2 ভাই তাদের আর এক ভাইকে ঠিক তেমনি ভাবে স্নেহের কোলে আঁকড়ে এনে তাকেও তেমনি করে 2টো পয়সা দিলেন, খাবার কিনে খাস ভাই। এই যে অন্তরের যে টান, এই জন্য অন্তরের যে আকর্ষণ, তো ভাষা দিয়ে বোঝানো যায় না। তিনি এগুলো পেয়ে খুশি মনে বাড়ি থেকে চলে গেছেন। ইতিমধ্যে হরিপদ দাদার স্ত্রী তিনি বাড়িতে জল নিয়ে ফিরেছেন। ফিরে জিজ্ঞাসা করছেন, বাবা, সে কাকু আসবে বলে কাকু তো আসলো না। বলে সে এসে মন্ত্র নিয়ে চলেও গেছে। কি অসুবিধা, কি অসুবিধা, আমি কাকুর জন্য 2খানা রুটি রেখেছিলাম। এই যে ভক্তি,
আমি দুখানা রুটি রেখেছি, কাকুকে দেব, সেই রুটি তো দেওয়া হলো না বাবা। শুধু মুখে তিনি আমার গৃহে এসে ফিরে গেলেন, তাকে কিছু দিতে পারলাম না। না, আমার শুধু মুখে যায়নি। ওই দেখ, আমি একখানা আগ ভেঙে দিয়েছি, আর দাদা 4 আনা পয়সা দিয়েছে রাস্তার থেকে একটা পাউরুটি কিনে খেতে। এই হলো ভক্তির কারাগার। সব জায়গায় খালি ভক্তি, সব জায়গায় খালি ভক্তি। এমনি ধারা অসংখ্য লীলা আমরা দেখতে পাই। ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী পাদ, ঠাকুর অসীমানন্দ ব্রহ্মচারী, স্বামী রামানন্দ ব্রহ্মচারী, বীরানন্দ ব্রহ্মচারী, কেশবানন্দ ব্রহ্মচারী, পবিত্র মোহন ব্রহ্মচারী, কপিলানন্দ ব্রহ্মচারী, পূর্ণানন্দ ব্রহ্মচারী, শ্রী মধুসূদন গোস্বামী পাদ, এই যত ভক্তদের নাম করলাম, এই সব ঠাকুরের, এসব ভক্ত ঠাকুরের প্রিয় পার্ষদ, অন্তরের অন্তঃস্থলে এনারা বসবাস করেন। তাই এনাদের বহু লীলা, প্রত্যেক মহামানবের বহু বহু লীলা গ্রথিত আছে, লিখিত রয়েছে, কিন্তু আমরা পড়তে চাই না, আমাদের মনে সেই আগ্রহ সঞ্চয় হয় না। তাই আমি সকল ভক্তদের কাছে অনুরোধ রাখি, যেন নিজ সম্প্রদায় সম্বন্ধে, নিজ সম্প্রদায়ের মহামানবগণের সম্বন্ধে সকলেই যেন জ্ঞান পেতে পারি। এমনি দ্বারা গ্রন্থ আমাদের প্রয়োজন রয়েছে। সেই সকল গ্রন্থ, এই যে আজ কথা বলছি যে গ্রন্থের উপরে, সেই গ্রন্থটি আপনারা পাবেন নরনারায়ণ সেবাশ্রমের টুমডি কেন্দ্রে, মহারাষ্ট্র কেন্দ্রে। আজকাল বই পেতে কোনো অসুবিধা নেই, পত্র যোগাযোগে এটা হবে, ফোন যোগাযোগে হবে, যোগাযোগের ঠিকানা পাশে দেওয়া হলো। তারপরে স্বামী সত্যানন্দ প্রভুপাদের সম্বন্ধে যদি জানতে হয়, সেই গ্রন্থটি পাবো জীবতরাতে সত্যানন্দ নামক গ্রন্থ বাগদা আশ্রমে রয়েছে। পাখান্জর মূল কেন্দ্র নরনারায়ণ সেবাশ্রমে রয়েছে, আপনারা সংগ্রহ করলে করতে পারেন, এখানে রয়েছে। এই সকল বইগুলো পেলে পরে, এই সকল গ্রন্থগুলো দেখলে পরে আমাদের মনের গ্রন্থি ছেদ হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। মনের গ্রন্থি যেখানে ছেদ করা যায় ঠাকুরের লীলা কাহিনী শ্রবণে, সেইটাই তো ভাগবত। আমরা বেশিরভাগ লোক দেখি ভাগবত ভাগবত, খালি মুখে ভাগবত, কিন্তু ভাগবতটা কি? ভাগবত পুরুষের লীলাটাই ভাগবত। ভগবান যে কথা বলেছেন সেটা ভগবত, ভগবত গীতা তার মুখ দিয়ে বেরিয়েছে। এবং তিনি যে লীলা করেছেন, যে ভক্তদের সঙ্গে লীলা করেছেন, সেইটা হলো ভাগবত, ভক্ত চরিত। তাই আজকে এই যে ভক্ত চরিত আলোচনা করা হচ্ছে, ভক্তদের চরিত্র এখানে ব্যাখ্যা হচ্ছে, এগুলো ভাগবত। আমরা বুঝি না, তাই বুঝি না। যাই হোক, আপনাদের কাছে আমার কাতর অনুরোধ, সকলে মিলে ঠাকুরের এই সকল গ্রন্থ সংগ্রহ করুন, এই গ্রন্থকে প্রকাশ করুন, সকলের দ্বারে দ্বারে আপনারই ঠাকুরের লীলা পৌঁছে দিন। এইটাই আমি আপনাদের কাছে দাবি রাখছি। জয় সত্যহরি।